আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগতম। দীর্ঘদিন পর আবার তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। তো বিভিন্ন কারণে বৈশ্বিক মহামারীর কারণে আমাদের স্কুলে সরাসরি ক্লাস বন্ধ আছে। আমরা আশা করছি তোমরা বাসায় এরপরেও লেখাপড়া কন্টিনিউ করছো। আমাদের যে সরকারি অ্যাসাইনমেন্ট আমাদের 23 তারিখ থেকে শুরু হচ্ছে, এই অ্যাসাইনমেন্টের বিষয়ে আজকে তোমাদের কিছু ক্লাস তৈরি করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়। তো পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় শুরু হয়েছে আমাদের মূলত 63 পেজ থেকে। তো আমার সামনে যারা আছো তারা অবশ্যই 63 পেজটা বের করো, খাতা কলম নিয়ে বসো, আমার সাথে সাথে ক্লাসটা নোট করো। অর্থাৎ ঘরে বসেও যেন তুমি পরিপূর্ণ সেবাটা পাও, এটা আমরা নিশ্চিত করার জন্য এই ক্লাসগুলো আবার নতুন করে শুরু করলাম। তো যাই হোক, আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বল, যাকে আমরা বলছি ফোর্স। তো এই বল আলোচনা করতে গিয়ে আমাদের বলের কিছু বেসিক ধারণা দিতে হবে। তো আমরা মূলত কোন কোন বেসিক ধারণা শিখবো আমরা একটু বোর্ডে লিখছি, দেখো। তো আমরা লিখছি, দেখো, 1 নম্বরে শিখবো আমরা জড়তা, 2 নম্বরে শিখবো হচ্ছে জড়তার প্রকারভেদ, জড়তার প্রকারভেদ, 3 নম্বরে শিখবো উদাহরণ, কিসের উদাহরণ? জড়তার উদাহরণ। আর 4 নম্বরে শিখবো হচ্ছে ভর জড়তার সম্পর্ক। আর 5 নম্বরে শিখবো নিউটনের গতি একম সূত্র। তো আমাদের মোটামুটি এই 5টা হলো আমাদের আজকের আলোচনার বিষয়। তো তোমার আলোচনার বিষয় আমরা একটা শেষ করব। প্রথমেই বলছি, দেখো, জড়তা। জড়তা কাকে বলে যদি বলি, কোন বস্তু যে অবস্থায় আছে, কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। অর্থাৎ একটা বস্তু কয় অবস্থায় থাকতে পারে? 2 অবস্থায়, হয় সে স্থির অবস্থায় থাকবে অথবা গতিশীল অবস্থায় থাকবে। তো স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে আমরা জড়তা বলছি, গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা বা বৈশিষ্ট্যকে আমরা জড়তা বলছি। দেখো তোমাদের বইয়ে 63 পেজের একদম নিচের থেকে 2-1 লাইন উপরে জড়তার সংজ্ঞাটা আছে। তাহলে জড়তার সংজ্ঞা কাকে বলে? কোন বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে আমরা জড়তা বলছি। তো তোমরা সংজ্ঞাটা লিখে রাখো, আমার সংজ্ঞাটাও লিখতে পারো। আমি আরেকবার বলছি, সবাই একটু শুনে শুনে লিখে রাখো। কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় কি? জড়তা। আমি একটু উদাহরণ দিচ্ছি, একটু তাকাও। দেখো, মার্কারটা আমি এখানে প্রবেশ করিয়েছি, দেখছো সবাই? যদি আমি নড়াচড়া না করি, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, এই অবস্থায় আমি যতক্ষণ থাকবো মার্কারটা কিন্তু স্থির বস্তু ততক্ষণই থাকবে। অর্থাৎ কাউকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করে তার অবস্থাটা পরিবর্তন করা না হয়, স্থির বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকবে। এই যে অবস্থায় আছে, এই যে থাকতে চায় প্রবণতা, এটাকে আমি বলছি জড়তা। তাহলে স্থির বস্তু স্থির থাকার প্রবণতা কে জড়তা বলছি, গতিশীল বস্তু গতিতে থাকার প্রবণতাকে আমরা কি বলছি? জড়তা। এই যে আমরা বিল্ডিং এর ক্লাস নিচ্ছি, বিল্ডিংটা কিন্তু স্থির অবস্থায় আছে, কারণ স্থির বস্তু স্থির থাকতে চায়। এখন তাহলে আমরা জড়তা সম্পর্কে বলেছি, আশা করি তোমরা বুঝেছো এবং নোট করেছো। ক্লাসের ফাঁকে আরেকটা কথা বলি, তো যখন আমরা অনেক ক্লাস তোমাদের পাঠাইতাম, প্রতিদিন সন্ধ্যা একটা করে ক্লাস পাঠাইতাম, তোমরা অনেক সুন্দর হোমওয়ার্ক করে মেসেঞ্জার গ্রুপে জমা দিতে। ইনশাল্লাহ আজকে থেকে আমি আবার তোমাদের একটা করে প্রতিদিন সন্ধ্যায় ক্লাস পাঠাবো, তোমরা প্রত্যেকদিন হোমওয়ার্ক করে ইনশাল্লাহ জমা দেবে, এবং এটা দিয়ে তোমাদের কিন্তু সিলেবাসটা আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরে আসো আমাদের জড়তার প্রকারভেদ। জড়তাকে আমরা, দেখো, সংজ্ঞায় কি আলোচনা করলাম, এই আলোচনা থেকে বলতে পারি জড়তা 2 প্রকার, একটা স্থির জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। তাহলে বলেন তো জড়তা কয় প্রকার? তাহলে জড়তা কয় প্রকার? জড়তা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্থির স্থিতি জড়তা, স্থিতি জড়তা,
আর 2 নম্বর হচ্ছে কি গতি জড়তা। তো আমি যদি স্থিতি জড়তার সংজ্ঞা বলি এরকম হবে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতি জড়তা বলে। স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাকে কি বলা হয়? স্থিতি জড়তা। লিখে নাও তোমরা, কারণ এটা লিখে তোমরা অবশ্যই গ্রুপে পোস্ট করবে। তোমরা যে অ্যাসাইনমেন্টের কার্যক্রমের জন্য আমাদের ক্লাস স্কুলে আসছো, তোমাদের অবশ্যই জিজ্ঞেস করবে তুমি এই ক্লাসটা করছো কিনা। আশা করি করবে, তোমাদের জানি অতিরিক্ত কিছু না বলতে হয়। তাহলে নোট করেছো স্থিতি জড়তা কাকে বলে? স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে কি বলা হয়? স্থিতি জড়তা। ওকে, তো আমরা এখন স্থিতি জড়তার একটা উদাহরণ দেব। দেখো, মনে করো এটা একটা গাড়ির অংশ। গাড়ির অংশ, এখানে একজন যাত্রী দাঁড়িয়ে আছে। তাহলে তার পা গুলো দেখাইলাম। এটা শরীরের নিচের অংশ, আর এটা শরীরের কি অংশ? উপরের অংশ। তো ধরি যাত্রীটা গাড়ির কোনো কিছু স্পর্শ না করে দাঁড়িয়ে আছে। গাড়ি স্থির বস্তু স্থির থাকতে চাই, ব্যক্তিটা স্থির বস্তু স্থির থাকতে চাই। এই প্রবণতায় তো জড়তা, স্থিতি জড়তা। দুজনে কিন্তু স্থিতি জড়তায় আছে। এই ব্যক্তিটার মধ্যে তো ইঞ্জিন নাই, কিন্তু গাড়ির মধ্যে তো ইঞ্জিন আছে। আমরা ইঞ্জিন যদি স্টার্ট করি, অর্থাৎ ইঞ্জিন স্টার্ট করার মাধ্যমে আমরা যদি গাড়ির উপর বল প্রয়োগ করি, তাহলে কি হবে বলতো? গাড়িটা স্থিতি জড়তা ভেঙে গতিশীল হয়ে চলতে থাকবে। গাড়িটা স্থিতি জড়তা ভেঙে গতিশীল হয়ে চলতে থাকবে। অর্থাৎ স্থির বস্তু কি হলো? গতিশীল হলো। এখন গাড়িটা কিন্তু স্থির থেকে গতিশীল হয়েছে, কারণ আমরা গাড়ির উপর বল প্রয়োগ করেছি। কিন্তু গাড়ির ব্যক্তির নিচের অংশ কিন্তু গাড়ির সাথে সংলগ্ন আছে। তাহলে নিচের পাটাও কি হবে? সামনে আগিয়ে যাবে। তাহলে মনে হবে যে যাত্রীটা কোন দিকে ঝুঁকে পড়লো? পিছন দিকে হেলে পড়লো। তাহলে স্থিতি জড়তার উদাহরণ কি? স্থির গাড়ি হঠাৎ করে চলতে শুরু করলে এর দাঁড়িয়ে থাকা যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এটা কিন্তু স্থিতি জড়তার উদাহরণ। স্থির গাড়িতে দাঁড়িয়ে থাকা যাত্রীরা গাড়িটা হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে। এটা স্থিতি জড়তার উদাহরণ। আর গতি জড়তার উদাহরণ তাহলে কি? মনে করো এই যাত্রীটা, গতি জড়তার সংজ্ঞাটাকে বলি। তাহলে স্থিতি জড়তায় কি বললাম? স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতি জড়তা বলে। উদাহরণ হিসাবে কি বললাম? স্থির গাড়িতে কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রী গাড়ি হঠাৎ চলতে শুরু করলে পিছন দিকে হেলে পড়ে। সহজ কথায়, স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে। এটা স্থিতি জড়তার উদাহরণ। এখন আসে গতি জড়তা। গতি জড়তা, গতি জড়তা কাকে বলে? গতিশীল বস্তু চিরকাল গতিতে থাকার প্রবণতাকে কি বলা হয়? গতি জড়তা। মনে করো এই মার্কারটা আমি এইভাবে নিক্ষেপ করি, সামনে মনে করো উইন্ডো, জানালা আছে। যদি এই জানালাটা না থাকতো তাহলে কিন্তু কেউ সামনে বাধা দেওয়ার নাই, কিন্তু আরো একজন বাধা দেওয়ার আছে, বাতাসের বাধা দেওয়ার আছে, আরো একজন বাধা দেওয়ার আছে। অভিকর্ষ বল এই মার্কারের কলম এই মুখটাকে নিচের দিকে টানবে। এরা যদি কেউ না থাকতো, অর্থাৎ সামনে কোনো বাধা না থাকতো, অভিকর্ষ বল না থাকতো, বাতাসের বাধা না থাকতো, তাহলে এই যে কলমটা আমি যে সমবেগে নিক্ষেপ করেছিলাম এই সমবেগে চিরদিন চলতে থাকতো, কারণ বাধা দেওয়ার কেউ নেই। স্থির গতিশীল বস্তু চিরকাল কিসে থাকতে চায়? গতিতে থাকতে চায়। গতিশীল বস্তু চিরকাল কিসে থাকতে চায়? গতিতে থাকতে চায়। এই গতিতে থাকার প্রবণতাকে কি বলা হয়? গতি জড়তা। তাহলে আমরা গতি জড়তার সংজ্ঞা কি বললাম? গতিশীল বস্তু চিরকাল গতিতে থাকার প্রবণতাকে কি বলা হয়? গতি জড়তা। উদাহরণ এখান থেকে উদাহরণ দিতে পারবো। মনে করে এই যাত্রীটা পিছন দিকে পড়ে গেল, তো যাত্রীটা পিছন দিকে পড়ে আবার উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে মানে চলন্ত গাড়ি, কিন্তু গাড়িও গতিশীল, যাত্রীও গতিশীল। গাড়িও গতিশীল, যাত্রী গতিশীল। হঠাৎ করে ব্রেক চাপ দিল, হঠাৎ করে ব্রেক চাপ দিল। ব্রেক কার মধ্যে আছে? গাড়ির মধ্যে না যাত্রীর মধ্যে? অবশ্যই গাড়ির মধ্যে। তারপরে গাড়িতে একটা বল প্রয়োগ করা হয়েছে গাড়িটাকে থামানোর জন্য। থামবে তো গাড়ি, যাত্রীর মধ্যে তো ব্রেক নেই, যাত্রীকে তো থামানো যাচ্ছে না। গতিশীল বস্তু গতিতে থাকবে, বাট গাড়ির নিচের অংশ কার সাথে লেগে আছে?
যাত্রীর নিচের অংশ গাড়ির সাথে সংলগ্ন আছে, অর্থাৎ নিচের অংশ থেমে যাবে, অর্থাৎ পা থেমে যাবে, কিন্তু শরীরের উপর অংশ গতি জড়তার কারণে সামনের দিকে আগিয়ে যাবে। এইখানে গাড়িতে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা যে সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা কিন্তু গতি জড়তার কারণে হয়। তাহলে গতি জড়তার উদাহরণ হিসেবে কি বলতে পারি, চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক চাপ দিলে যাত্রীরা যে সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা গতি জড়তার উদাহরণ। চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা যে সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা হলো গতি জড়তার উদাহরণ। ক্লিয়ার? আমাদের জড়তার প্রকারভেদ শেষ, উদাহরণ শেষ। ভর এবং জড়তার সম্পর্ক আমাদের 4 নম্বর আলোচনা। আসলে জড়তা আমরা পরিমাপ করবো দ্বারা ওই বস্তুর ভর দ্বারা। যেমন এই বিল্ডিংটা ভর বেশি, এই কারণে স্থিতি জড়তাও বেশি। গতিশীল হলে গতি জড়তা বেশি হবে, অর্থাৎ স্থির বস্তু স্থিতি জড়তা বেশি হবে বা কোনো বস্তু জড়তা বেশি হবে তার ভরের কারণে। বিল্ডিংটা কিন্তু আমি সহজে সরাতে পারবো না, মানে বিচ্যুত করতে পারবো না, কারণ এর জড়তাটা অনেক বেশি, কারণ এর ভরটা বেশি। আবার এই যে কলমের মুখট স্থির, আমি সহজেই গতিশীল করতে পারছি, কারণ এর জড়তাটা কম, কারণ এর ভর কম। তাহলে আমি বলতে পারি ভরই হচ্ছে কোনো বস্তুর জড়তার পরিমাপ। যার ভর যত বেশি তার জড়তা তত বেশি, যার ভর তত কম তার জড়তা তত কম। ক্লিয়ার? আমরা 64 পেজে আছি আমাদের বইয়ের। 63-64 পেজে আলোচনা, 63 থেকে আলোচনা শুরু করে আমরা 64 পেজে আছি। লাস্ট আলোচনা নিউটনের গতির প্রথম সূত্র। আমি আবার 63 পেজে ফিরে আসলাম। আমরা আজকে যে টোটাল বিষয়টা আলোচনা করলাম, এই আলোচনাটা একটা কথায় শেষ করা যায়। সেই কথাটা হলো নিউটনের গতির প্রথম সূত্র। সেই কথাটা কি, বাহ্যিক কোনো অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। অর্থাৎ গতিশীল বস্তু গতিশীল থাকবে, তার বেগ পরিবর্তন হবে না। স্থির বস্তু স্থির থাকবে, তার বেগ পরিবর্তন হবে না, যদি না আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি। বিজ্ঞানী নিউটন তার গতির সূত্র প্রথম সূত্রে কি বলছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সমবেগে গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। তো এটাই ছিল নিউটনের গতির প্রথম সূত্র। আর আমাদের আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্তই। তো আমরা ইনশাল্লাহ 63-64 পেজ আলোচনা করলাম। কালকে ঠিক পরের অংশ থেকে শুরু করব। পরের ক্লাসের অপেক্ষায় থাকো। ইনশাল্লাহ চেষ্টা করো প্রত্যেকদিন সন্ধ্যায় তোমাদের একটা করে ক্লাস দিতে। এই ক্লাসটা আমার যে ফেসবুক প্রোফাইল, আমার প্রোফাইলে থাকবে। আমার ফেসবুক একটা পেজ আছে ফিজিক্সের, ফিজিক্স সলভ বাই শহীদ স্যার, সেখানে থাকবে। আর সৃষ্টি একাডেমিক স্কুল আমাদের ফেসবুক পেজে থাকবে। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, সব জায়গায় আমি ক্লাসটা আপলোড করে রাখবো। তোমরা ক্লাসগুলো অবশ্যই নিয়মিত দেখবে এবং শেষ পর্যন্ত তোমাদের একটা রিকোয়েস্ট করে যায়, অবশ্যই ক্লাসটা হোমওয়ার্ক করে মেসেঞ্জার গ্রুপে জমা দেবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।